সিজনের মাঝামাঝি এসে হাউস অফ দ্য ড্রাগন একটা নতুন ভিলেন ইন্ট্রোডিউস করলো, অরমুন্ড হাইটাওয়ার। এতদিন লোকটা পর্দার আড়ালে ছিল, এই পর্বে এসে আসল রূপটা খুলে দিল। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। পর্বের নাম টাম্বলটন। এখানে যা ঘটবে তা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই এই নামে যে একটা পুরো এপিসোড হবে সেটাই স্বাভাবিক। বরাবরের মতো হাউস অফ দ্য ড্রাগন এপিসোড 4-এর রেফারেন্স, ডিটেইল আর যেসব ছোট ছোট জিনিস যেগুলো হয়তো চোখ এড়িয়ে গেছে সব ধরবো আজকে। চলুন শুরু করা যাক। ওপেনিং সিকোয়েন্সে এবার একটা নতুন শট। মনে হচ্ছে রেনেরার স্মল কাউন্সিল, ডানে মিজারিয়ার ক্লোক, বায়ে মাস্টার অরওয়াইল, মাঝখানে রেনেরা রাগত ভঙ্গিতে কথা বলছেন টরেন ম্যান্ডালির সাথে। মনে আছে গত পর্বে রেনেরার ব্যাঙ্কুয়েটে টরেনের সাথে তার কথা হয়েছিল। ম্যান্ডালিরা নর্থের হাউস স্টার্কদের সাথে সোয়ার্ন শাসন করে হোয়াইট হারবার, নর্থের উইন্টারফেলের পর সবচেয়ে বড় শহর। তবে টরেন ম্যান্ডারলি হচ্ছে হাউস ম্যান্ডারলির সেকেন্ড সান, মানে ওই সিট সে পাচ্ছে না। এই শোয়ের সব সেকেন্ড সানের মতোই তাকে নিজের রাস্তা বানাতে হবে, আর এই লোককে চেনা চেনা লাগতে পারে। এ কিন্তু আমাদের ফ্যান্টাস্টিক বিস্টসের জেকব। ট্র্যাপেস্ট্রিটা গত পর্বের মতোই ছিঁড়ে যায়, কিন্তু এবার ছিঁড়ে স্মল ফোকদের উপর না, আয়রন থ্রোনের পাশের ইঁদুরটার উপর। এর ইন্টারপ্রিটেশন মনে হচ্ছে রেলমকে ছিঁড়বে সাধারণ মানুষ না, ছিঁড়বে রেড কিপ আর টার্গারেন ডায়নেস্টির ভেতরের পচন। পর্ব শুরু হয় টাম্বলটনের বাইরে ঘাসের মধ্যে একটা খরগোশ দিয়ে। শহরটা এখন হাইটাওয়ার আর্মির দখলে। ফুটলিরা টাম্বলটনের লর্ড আর লেডি এইগনের বদলে রেনেরা পক্ষ নিয়েছিল, তাই হাইটাওয়ার আর্মি শহরের মানুষকে কনকোয়ার্ড এনিমির মতো কাটাচ্ছে। আর লর্ড ফুটলিকে চিনতে পারছেন? হবিট ট্রিলজির সেই ডোয়ার্ফ ওয়েন। অরমুন্ড লর্ডদের সাথে মিটিং করছে গোসল করতে করতে, ব্যস্ত হাউসহোল্ডের মাঝখানে। এটা একটা পাওয়ার প্লে। এই লোকটাকে সে এতটাই তুচ্ছ মনে করে যে ভালো ইমপ্রেশন দেওয়ারও দরকার বোধ করে না। পরে সে বাদ থেকে পুরো নগ্ন হয়ে উঠে দাঁড়ায় নোবেলদের সামনে। আরেকটা পাওয়ার মুভ। লর্ড ফুটলি এগিয়ে এলে অরমুন্ড নাকে হাত দিয়ে পিছিয়ে যায়। এপিসোড 1-এ এক সৈনিকের ক্ষেত্রেও একই রিয়াক্ট করেছিল সে। পেছনে ইনসেন্স বার্নার, সামনে পারফিউম বটল। অ্যালিসেন্ট পরে বলে লোকটার গন্ধের প্রতি অস্বাভাবিক সেন্সিটিভিটি আছে। এটা কি কোনোভাবে গল্পে কাজে আসবে? দেখা যাক সামনে কি হয়। বইয়ে এটা নেই তো, তাই আমি এক্সাইটেড আপনাদের মতোই। তার গন্ধের ব্যাপারটা বারবার দেখানো হচ্ছে, হয়তো তাকে বাজে গন্ধের মাধ্যমে কাবু করা হবে। গোসলের সময় টাওয়াল ধরে দাঁড়িয়ে থাকে ডেরন টারগারিয়ান। ব্যাপারটা অদ্ভুত, কারণ ডেরন প্রিন্স, র্যাঙ্কে অরমুন্ডের চেয়ে উঁচু, কিন্তু অরমুন্ড ইচ্ছা করেই তাকে ছোট করে রাখে। লেডি শ্যারিস ফুটলির মেরুদণ্ড স্বামীর চেয়ে শক্ত, কিন্তু অরমুন্ড সেটা ভালোভাবে নেয় না। গত পর্বের সেপ্টনের মতোই তার টারগারিয়ান আর ড্রাগনদের প্রতি ঘেন্না। হাইটাওয়াররা ফেইথ অব দ্য সেভেনের সাথে গভীরভাবে জড়ানো, আর ইতিহাসে ফেইথ আর টারগারিয়ানদের বহুবার সংঘর্ষ হয়েছে। এই কানেকশনের কথা গত পর্বে বলেছি, আর পুরোটা জানতে চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। অরমুন্ড বলে, মাই পারপাস ইজ টু রিস্টোর দ্য রাইটফুল লাইন টু দ্য আয়রন থ্রোন। প্রথমে মনে হয় সে এগনের কথা বলছে, কিন্তু আসল ঘটনা অন্য জায়গায়। অরমুন্ডের চোখে এগন বা এইমন্ড রাজা হওয়ার যোগ্য না, রেনেরাও রানী হওয়ার যোগ্য না। তার কাছে রাইটফুল লাইন মানে হাইটাওয়ার লাইন। এগন, এইমন্ড, হেলেনা সবার শরীরে হাইটাওয়ার রক্ত আছে ঠিকই, কিন্তু একমাত্র ডেইরনি বড় হয়েছে হাইটাওয়ার ট্রেডিশনে। তাই অরমুন্ডের হিসেবে ডেইরনি একমাত্র টারগারিয়ানদের রাজা হওয়ার যোগ্য। এখানেই শোয়ের একটা সিদ্ধান্ত পরিষ্কার হয়। বইয়ে ডেইরন তার ভাই বোনদের মতোই টারগারিয়ান ব্লন্ড, কিন্তু শোয়ে তার মায়ের অবার্ন চুল দেওয়া হয়েছে। অ্যালিসেন্ট নিজেই পরে বলে, আই ওয়ান্টেড হিম টু বি এ হাইটাওয়ার। আমরা ভেবেছিলাম তার চুলটা দেওয়া হয়েছে তার মায়ের নরম মার্সিফুল স্বভাবের সাথে কানেক্ট করার জন্য। সেটাও ঠিক, কিন্তু এটা তাকে টারগারিয়ানদের চেয়ে হাইটাওয়ার হাউসের সাথে অনেক বেশি বেঁধে দেয়, অরমুন্ডের প্লটের কারণে, যেটা খুবই জরুরি। ফুলটিদের সাথে অরমুন্ডের ব্যবহার ডেরনের পছন্দ হয় না। প্রতিবাদ করতেও মুখ খুলে, কিন্তু কিছু বলে না। অরমুন্ডকে সে ভয় পায়, আর কেন সেটা পর্বের শেষে বোঝা যাবে। স্যার জন রক্সটন আসে স্টর্মসেন্ড থেকে বরস ব্যারাথিয়নের একটা চিঠি নিয়ে। সিজন 1-এর শেষে এইমন্ড আর লুক দুজনেই বরসকে নিজের পক্ষে টানতে গিয়েছিল। বরস গ্রিনদের বেছে নেয়, এইমন্ড এক মেয়েকে বিয়ে করতে রাজি হওয়ায়। এখন বরস গ্রিনদের সাহায্য করতে গড়িমসি করছে। হেরেনহাল থেকেও সাহায্যের কোনো খবর নেই। এই সিজনে ক্রিস্টান কোরের মতো অরমুন্ড ভেগারের জন্য বসে আছে। তাদের হাতে ডেইরনের ড্রাগন টেসারিয়ান আছে ঠিকই, কিন্তু সে ছোট। ওদিকে রেনেরার হাতে এখন 6টা ড্রাগন, সিরাক্স, কারাক্সিস, ভার্মিথর, সিলভার উইং, সি স্মোক আর মুন ড্যান্সার। তাহলে রেনেরা সবাইকে এখনই পুড়িয়ে দিচ্ছে না কেন? কারণ হাইটাওয়াররা টাম্বলটনকে জিম্মি করে রেখেছে, ঠিক যেভাবে গেম অফ থ্রোনস সিজন 8-এ সার্সি কিংস ল্যান্ডিংয়ের মানুষকে ঢাল বানিয়েছিল। এদিকে রেনেরা অরমুন্ডের মোটিভেশন বোঝার চেষ্টা করে বলে, হাইটাওয়ার মে অ্যাজ ওয়েল পেইন্ট এ রোন্ডেল অন হিজ চেস্ট।
রন্ডেল হলো প্লেট আর্মারের ফাঁক বন্ধ করার গোল ধাতব একটা টুকরা। ওয়েস্টেরেসের ভাষায় এটাই নিজের গায়ে টার্গেট এঁকে দেওয়া। রেনেরার পেছনে নতুন কুইন্স গার্ড স্যার এড্রিয়ান রেডফোর্ড, সম্ভবত তার নতুন সোয়ার্ন প্রোটেক্টর। রেডফোর্ডরা ভেইলের হাউস, অ্যারিনদের প্রতি সোয়ার্ন। রেনেরা বোঝে অরমুন্ড তাকে কঠিন জায়গায় ফেলেছে। অ্যাটাক করলে তাকে টাইরান বলা হবে। বইয়ে এটা আসলে তার বিরুদ্ধে একটা গালি। ট্যাক্স বসানোর পর স্মল ফোকরা তাকে মেগর উইথ টিটস বলে ডাকত, আর সেখান থেকে মেগর স্টিটস একটা কমন গালিতে পরিণত হয়। অরওয়েল পরামর্শ দেয় ড্রাগন দিয়ে নিরীহ মানুষ না পুড়িয়ে ডেমনের হোস্ট পাঠিয়ে টাম্বলটন দখল করতে। রেনেরা রাজি হয়, তাকে আবার কাউন্সিলে ফেরায়। বইয়ে কিন্তু এই সময়টায় অরওয়েল থাকে ডানজনে এগনকে সাপোর্ট করার অপরাধে। বসার সময় অরওয়েল টেবিলের মাঝখানের একটা পাথরের বল ধরতে নেয়। এগুলো সিজন 1-এ ইন্ট্রোডিউস করা হয়েছিল, প্রত্যেক কাউন্সিল মেম্বারের উপস্থিতি চিহ্নিত করার প্রতীক। এগুলোর একটাতে বাড়ি খেয়ে কিন্তু সিজন 1-এ লাইম্যান বিসবারি মারা গিয়েছিলেন। গেম অফ থ্রোনসে এগুলো কখনো দেখানো হয়নি কেন, সেই প্রশ্নটা আমার ছিল। আর আমরা এখন বুঝি কেন। এগুলো রেলিক্স অফ এ ডেড রেজিম। মিজারিয়া আবারও নিজেকে ভ্যালুয়েবল প্রমাণ করে। ক্রাউনের ডেফিসিটের দায় চাপানোর জন্য একজন লোক হায়ার করার আইডিয়া দেয়। ফায়ার অ্যান্ড ব্লাডে রেনেরার মাস্টার অফ কয়েন ছিল লর্ড বার্টিমোস সেল্টিগা, তার ড্রাগনস্টোন কাউন্সিলের একজন। কিন্তু শোয়ে এসে সে অরিজিনাল ব্ল্যাক কাউন্সিল ভেঙে দিয়েছে, তাই বেছে নেয় সে টরেন্ট ম্যান্ডারলিকে। মাস্টার অফ কয়েনরাই ট্যাক্স বসায়, তাই স্মল ফোকের রাগ ক্রাউনের বদলে তার উপর গিয়ে পড়ে। অন্তত মিজারিয়ার প্ল্যান এমনটাই ছিল। আপনারা দেখেছেন মেজারিয়ার গ্রাউনের নেকলাইনে সাপ বা কেঁচোর মতো এমব্রয়ডারি করা, তার হোয়াইট ওয়ার্ম নামের সাথে মানানসই। মজার ব্যাপার, অনেক বছর পর তার পজিশনের উত্তরসূরি ভ্যারিসের সাথে তার অনেক মিল। ভ্যারিস আর মিজারিয়া দুজনেই লিসে জন্মানো, দুজনেই ফর্মার স্লেভ, দুজনেই নিজের বুদ্ধিতে ক্ষমতাবানদের কাছে অপরিহার্য হয়ে উঠেছে, আর দুজনেই মনে মনে সাধারণ মানুষের ভালো চায়। একজন হোয়াইট ওয়ার্ম আর একজন স্পাইডার, দুজনেই পোকা। এরপর ওর মন সম্পর্কে জানতে রেনেরা যায় অ্যালিসেন্টের কাছে গডসুটে। ছেলেবেলায় এই জায়গাটাই ছিল এই দুই মেয়ের স্যাংচুয়ারি। সিজন 1-এর অনেক গুরুত্বপূর্ণ সিন এখানেই ঘটে। এখন তারা আর গাছের নিচে শুয়ে নেই, দাঁড়িয়ে আছে রেড কিপের ছায়ায়, পলিটিক্স নিয়ে কথা বলছে। গাছের নিচে এখন শুধু হেলেনা আর তার মেয়ে, একমাত্র তারাই শৈশবের নিষ্পাপ ভাবটা ধরে রাখতে পেরেছে। অ্যালিসেন্ট তার কাজিন ওরমুন সম্পর্কে বেশি কিছু জানে না, কারণ সে বড় হয়েছে কিংস ল্যান্ডিংয়ে। তবু সে বলে, "When we were young, Gwen thought him cruel." রেনেরা জিজ্ঞেস করে, "How is he with Daeron?" অ্যালিসেন্ট বলে, "Fatherly, I am told." ফায়ার অ্যান্ড ব্লাডেও অরমুন্ড আর ডেরন সম্পর্কে আমরা মোটামুটি এতটুকুই জানি। এই ব্যাপারটায় একটু পরে ফিরব। রেনেরা সহানুভূতি দেখায়, "Did it pain you to have to send your child away?" রেনেরা নিজেও তার দুই ছোট ছেলে এগন দ্য ইয়াঙ্গার আর ভিসেরিসকে পেন্টোসে আর এয়ার জফ্রিকে ভেলে পাঠিয়ে দিয়েছে নিরাপত্তার জন্য। সন্তান থেকে দূরে থাকার কষ্টটা তাই সে বোঝে। অ্যালিসেন্ট অবশ্য ডেরনকে পাঠানোর জন্য অনুতপ্ত না, সম্ভবত গত সিজনে গুয়েনের বলা কথার কারণে। ছেলেটা কাইন্ড, আর রেড কিপ তরুণ ছেলেদের গড়ে তোলার জন্য ভালো জায়গা না। বড় দুই ছেলেকে সে নিজে ফেল করেছে, কিন্তু ডেরনকে যেহেতু সে বড় করেনি, তাকে নিয়ে তার আশা আছে। খেয়াল করবেন, কথা বলতে বলতে অ্যালিসেন্ট নখ খোঁচায়। এটা কিন্তু অনেকবার দেখানো হয়েছে। অ্যাংজাইটিতে পড়লে এটা ফিরে আসে। রেনেরা বলে, "I would have spared him." কত পর্বে দেখেছি এটা সত্যি। চারপাশে সবাই ডেরনকে মেরে ফেলার কথা বললেও সে মার্সিফুল থেকে ডেরনকে নাইটস ওয়াচে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ওরমুন্ডের এই বিট্রিয়ালের পর তার আর নরম থাকার উপায় নেই। কর্লিস কিছু ভ্যালারিয়ান সৈন্য নিয়ে বেরোচ্ছে। আর্মারে এখনো হ্যান্ডের পিন, মানে সে পথ ছাড়েনি। কিন্তু রেনেরার উপর রেগে আছে, তাই ট্রায়ার্কি পাইরেটদের বাকি অংশের সাথে যুদ্ধ করে রাগ ঝাড়তে যাচ্ছে। হেলেন ঠিকই বলে, "অ্যাঙ্গার ইজ নট সামথিং দ্যাট ক্যান বি এন্ডেড উইথ এ ব্লেড." দুজনের ফাটল মিটবে কিনা আমরা জানি না, কেউ কাউকে এখনো ক্ষমা করেনি। কর্লিস নিজে না গিয়ে অ্যালেনকে পাঠায় প্রতিনিধি হিসেবে। এটা অনেকটা গেম অফ থ্রোনস সিজন 2-এর মতো, যখন টাইউইন ল্যানিস্টার হ্যান্ড হয়ে নিজের বদলে টিরিয়ানকে পাঠিয়েছিল। ওদিকে ল্যারিস আর এগন ক্যারাভানে করে রুকস্রেস্টে পৌঁছে যান। সত্যি বলতে এত সহজে পৌঁছানো দেখে আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ আগে ল্যারিস নিজেই বলেছিল, "But the road there, your grace, is long and perilous." সেখানে তারা সানফায়ারের মৃতদেহ খুঁজে পায়। সিজন 2-এ ব্যাটল অফ রুকস রেস্টে এমন এই ড্রাগনকে আকাশ থেকে ফেলে দেওয়ার পর থেকে সেখানেই পড়ে আছে। এগন তার মৃত ড্রাগন জড়িয়ে ধরে বলে, "হি ইজ অ্যালাইভ, আই নো ইট." এগন সত্যি বন্ডের কারণে কিছু টের পাচ্ছে, নাকি এটা নিছক ডেসপারেশন, সো ইচ্ছে করে ব্যাপারটা ধোঁয়াশায় রাখে। গত পর্বে বেইল যখন সানফায়ার মারা গেছে বলেছিল, তখন শুনে অবাক হয়েছিলাম। শোতে ড্রামা বানানোর জন্য এই কাজ করা হলো, গল্পে বড় পরিবর্তন আসলে আসলে আতঙ্কিত না হয়ে পারি না।
এটা দেখে একটু শান্তি হয়েছে। ল্যারিস এগনের জন্য ফেক নাম ব্যবহার করে গ্রেগর। গেম অফ থ্রোনসের গ্রেগর ক্লেগেনের সাথে ফার্স্ট নামটা মিলে যায়, কাকতালীয় হলেও মজার। এগন হাই ভ্যালেরিয়ানে সানফায়ারকে ডাকার চেষ্টা করে। মনে আছে সিজন 2তে এগনের হাই ভ্যালেরিয়ান ছিল যাচ্ছে তাই। সেই একমাত্র ক্যারেক্টার ছিল ড্রাগনকে কমন টাঙে কমান্ড করত। এখানে সে চেষ্টা করছে, যেটা ইনজুরি আর থ্রোন হারানোর পর তার বদলে যাওয়া চরিত্রেরই ইঙ্গিত। ওদিকে আবার হ্যারেনহালে ফিরে যায়। ক্রিস্টান কোল, গুয়েন হাইটাওয়ার আর গ্রিন হোস্ট হ্যারেনহালের দিকে এগুচ্ছে। ক্যাসেলে এখনও রেনেরার ব্যানার, কালোর উপর লাল ড্রাগন। এইমন্ড ব্যানার বদলানোর সময় পায়নি। পথে তারা পার হয় এপিসোড 2-এ এইমন্ডের ড্রাগন ফায়ারে পোড়া ঘোড়া আর মানুষের দেহ। এই শো বারবার মনে করিয়ে দেয় একটা ড্রাগনের সামনে সাধারণ সৈনিকের কিছুই করার নেই। ভেতরে ঢোকার আগে একটা ছাগলের ডাক শোনা যায়। কালো ছাগল বারবার অ্যালিসিফারের সাথে জড়িয়ে এসেছে। ছাগল সাধারণত সেটানিজম আর ডার্ক ম্যাজিকের প্রতীক, আর অ্যালিস ঠিক এরকম ওল্ড ম্যাজিকের সাথেই যুক্ত। অ্যালিস দাবি করে এমন্ডার ভেগার রেনেরা কিংস ল্যান্ডিং দখল করেছে শুনে পালিয়েছে, কিন্তু সে সত্যি বলছে কিনা জানার উপায় নেই। শেষবার এমনকে দেখে অবস্থা ভালো থাকেনি। ক্রিস্টান কোল বলে, Aemon would not desert me. And yet he's not here. ক্রিস্টানের আনুগত্য এই সিরিজে বারবার জায়গা বদলেছে। প্রথমে রেনেরা সে তার সাথে পালানোর প্রস্তাব ফিরিয়ে দিলে সে প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। তারপর অ্যালিসেন্ট যে তার জীবন বাঁচায়, কিন্তু ক্রিস্টান রিজেন্সিতে এমনকে সাপোর্ট করলে সে সম্পর্ক ভাঙে। তারপর সে এমন্ডের সাপোর্টার। এখন যদি সে ভাবে এমন্ডও তাকে ছেড়ে গেছে, তাহলে হয়তো আমরা তার তৃতীয় ব্রেকআপ দেখব। গুয়েন পরামর্শ দেয় ওরমুন্ড আর টাম্বলটন থেকে সাহায্য চাইতে। ক্রিস্টান জবাব দেয়, ইনোবলস কনসেপ্ট দিস অল এ গ্রেট গেম। এই সিভিল ওয়ারকে বারবার একটা গেমের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু গুয়েন এই যুদ্ধে ক্রিস্টানের মতোই অনেক ব্যাটল পার করেছে। ব্যালেন্স নিয়ে তার আর কোনো ভ্রম নেই, কিন্তু ক্রিস্টান বিশ্বাসই করতে পারে না তার চেয়ে বেশি কেউ কষ্ট করছে। ক্রিস্টান মনে করিয়ে দেয় সে ফুড সোলজার ছিল ডর্নিশ ইনকারশনের সময়। তার বাবা লর্ড ডন্ডারিয়নের ফেভার হারানোয় সব হারিয়েছিল তারা। এটা কিছুটা এ নাইট অব দ্য সেভেন কিংডমসের ডাঙ্কের কথা মনে করিয়ে দেয়। ডাঙ্ক যে নাইটের স্কোয়ার ছিল তাকে কেউ মনে রাখে না, তাই তাকে নোবেলদের দয়ার উপর নির্ভর করতে হয়। বেইলর টারগারিয়ান যদি স্যার আর্লান পেনিট্রিকে মনে না রাখত, ডাঙ্ক হয়তো ক্রিস্টান কোলের বাবার মতোই নিঃস্ব হয়ে যেত। ক্রিস্টান হলো সেই হেজ নাইট, চয়েসের কারণে যে অনারেবল থাকার বদলে তিক্ত হয়ে গেছে। ক্রিস্টান চায় তারা রিট্রিট না করে থেকে ডেমনের নেতৃত্বে আসা রিভারম্যানদের গতি কমিয়ে দিক গেরিলা ওয়ারফেয়ার করে, কারণ তাদের ফোর্স অনেক ছোট, প্রায় সুইসাইড মিশন। শেষে ক্রিস্টান গুয়েনের নিজের কথাই তার বিরুদ্ধে ব্যবহার করে, উই মাস্ট ক্লিং টু আওয়ার অনার লেস্ট উই বিকাম বিস্টস আওয়ারসেলস। এই কথাটাই তো গুয়েন বলেছিল যখন এক সৈনিক গ্রামের এক মেয়েকে অ্যাসাল্ট করেছিল। ওদিকে রেনেরা ভিসেরিসের ওল্ড ভ্যালেরিয়ান মডেল উন্মোচন করে। অ্যালিন এসে কর্লিসের অনুপস্থিতি ব্যাখ্যা করে। রেনেরা ব্যাপারটা শান্তভাবেই নেয়, যেটা আমাকে অবাক করেছে। হয়তো সে কর্লিসের কথাগুলো যে যৌক্তিক ছিল সেটা বুঝতে পারছে। রেনেরা বলে মডেলটা ভিসেরিসকে মনে করিয়ে দিত যে মহান ডাইনেস্টিও পড়ে যায়, কিন্তু এটা আসলে রেনেরার নিজের ইন্টারপ্রিটেশন। ভিসেরিস মুগ্ধ ছিল বীরত্ব আর মহত্বের গল্পে, নিজে মহান নেতা হতে চেয়েছিল। শান্তির সময়ে রাজা হওয়ায় সে প্রায় ক্ষুব্ধ ছিল, কারণ পুরনো কিংদের মতো নিজেকে প্রমাণের সুযোগ সে পায়নি। এই মডেল ছিল তার গল্প আর ইতিহাসপ্রীতির প্রকাশ। অ্যালিসন গত পর্বে ঠিকই বলেছিল, ইউর ফাদার লিভড ইন এ ওয়ার্ল্ড অফ হিজ ওন কনস্ট্রাকশন। মহান ডাইনেস্টিও পড়ে যায়। এটা আসলে রেনেরা নিজেই দেখে এই মডেলে। বাবার মৃত্যুর পর সে এত ক্ষতি সয়েছে, সে জানে সবকিছু কত দ্রুত ভেঙে পড়তে পারে, আর সেটা বোঝাতেই মডেলের ভাঙা অংশে ইঁদুর ঘুরছে। অ্যালেন বলে, অনবোর্ড শিপ উই কেপ ক্যাটস। আর আমরা জানি রেড কেপ সত্যিই বিড়াল পুষতে শুরু করে পরবর্তীতে। সেই বিড়ালগুলোই গেম অফ থ্রোনস সিজন 1-এ আরিয়া সিরিয়া ফোরেলের ট্রেনিংয়ের সময় তারা করত। আপনারা যদি এরকম গল্প ভালোবাসেন কিন্তু বই পড়ার সময় পাচ্ছেন না, তবে তাদের জন্য একটা দারুণ অফার আছে। একটা প্ল্যাটফর্ম বের হয়েছে, নাম pocominx.com। এখানে গেলে আপনারা অনেকগুলো ভিন্ন ভিন্ন জনরার ছোট ছোট গল্প পড়তে পারবেন। মাত্র 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। গল্প না বলে এটাকে উপন্যাস বলা যেতে পারে। এখন ট্রায়াল ফেজ চলছে, লিঙ্কে গেলে ফ্রিতে কিছু বই পড়তে পারবেন, পাবেন কিছু প্রিমিয়াম বইও। আর পুরোদমে চালু হবার আগে আপনারা এখানে প্রথম 100 জন প্রিমিয়ামে ফ্রিতে জয়েন করে পড়ে নিতে পারবেন সেগুলো। আরও অনেকগুলো গল্প যখন আগস্টে গিয়ে পুরোপুরি চালু হবে তখন যোগ হবে। আর আপনাদের জন্য সেখানে আছে আমার ডিসকাউন্ট প্রোমো কোড, যেটা দিয়ে পাবেন পুরো 65% ডিসকাউন্ট। আসন কিন্তু এখন সীমিত, তাড়াতাড়ি চলে যান। ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। চলুন গল্পে ফিরি। এগন সানফায়ারের একটা স্কেল স্মৃতি হিসেবে রেখে দেয়।
এগন কখনো এমন জগতে বাঁচেনি যেখানে মানুষ তার হুকুম মানে না। রয়্যালটি না হলে সমাজ কিভাবে চলে সেটা তার কাছে অজানা। সে এদের নিজের পরিচয় বলতে চায়। ল্যারিস বলে, ইউ মাস্ট প্রিজিউম দিজ মেন হোল্ড অ্যালিজেন্স অনলি টু দেমসেলভস। একটা বাচ্চাকে মৃতদেহ লুট করতে দেখে সে যেন হতভম্ব হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে বাচ্চাদের এই লুটের দৃশ্য এ নাইট অব দ্য সেভেন কিংডমসেও আমরা দেখেছি। এই রয়্যাল হাউসদের বড় বড় দ্বন্দ্ব দিন আনি দিন খাওয়া স্মল ফকের কাছে আসলে খুব একটা মানে রাখে না। রুকস রেস্টের ভেতরে ঢুকে দেখা যায় জায়গাটা এখন আর্মির ডেজার্টার আর ক্যাসেলের সার্ভাইভারদের দখলে। মেরিসের মৃতদেহ এখনও ব্যাটলমেন্টে ঝুলছে, মাথা নেই, পচে গিয়ে পাঁজর বেরিয়ে এসেছে। গত সিজনে রেনিস আর মেলিস এখানেই মারা যায়, আর মেলিসের মাথা কেটে কিংস ল্যান্ডিংয়ে ঘোরানো হয়েছিল। এগনকে সাহায্য করতে যাকে অ্যাসাইন করা হয় তার নাম টম ট্যাঙ্গেলটাং, ফায়ার অ্যান্ড ব্লাডের এক চরিত্র। এখন বাকি আছে টম ট্যাঙ্গেল বিয়ার্ডের আশা। যারা বই পড়েছেন বা আমার ভিডিওটা দেখেছেন নামটা চিনে থাকবেন, আমি আর কিছু বলছি না। আর এখানকার লর্ড, যদিও আমার ডাউট আছে সে কতটা লর্ড, এর নাম জোনা। সে এগনকে টয়লেট পরিষ্কারের কাজে লাগায়, ম্যাঙ্গেল ফেস বলে অপমান করে। এগন দেখুন মেনেই নিতে পারে না। সে কবে এই ডেলিশন থেকে বের হবে সেটা দেখার অপেক্ষায় আছি আমরা। এদিকে টাম্বলটনে আগে যে হাই টাওয়ার সৈনিক ক্যাটের দিকে নজর দিয়েছিল সেই তাকে আক্রমণ করে। ক্যাটকে বাঁচাতে সৈনিকটা তার সিস্টার ইন লয়ের হাত ভেঙে দেয়, আর ক্যাটের ভাই সৈনিককে ঘুষি মারে। এরপর আমরা দেখি রেনেরা তার গ্যারিসন আর ড্রাগনের ম্যাপ দেখছে। একই ম্যাপ এমন আর এগন ব্যবহার করেছিল সিজন 2-এ রুকস রেস্টের প্ল্যান করার সময়। রেনেরা ভেবে নেয় হিউ হয়তো নিজের থাকার জায়গা নিয়ে অভিযোগ করতে এসেছে, তাই তার উপর ঝাঁঝিয়ে ওঠে। আসলে হিউ চায় টাম্বলটনে যেতে। রেনেরা তাকে পাঠাতে চায় না, কারণ টাম্বলটনে হিউয়ের ইমোশনাল স্টেক আছে। কিন্তু হিউ বলে এটাই তার জন্য ভালো হবে। I will not tire of watching when one I love is below. এদিকে কিংস ল্যান্ডিংয়ে উলফ একটা গ্রাফিতি দেখে, হাই টাওয়ার লয়ালিস্টদের লেখা কুইন অফ পাস্টার্স। খেয়াল করুন, উলফ নিজে লেখাটা পড়তে পারে না। একজন শিক্ষিত লোক পড়ে শোনানো পর্যন্ত সে হা করে তাকিয়ে থাকে। বেশিরভাগ সাধারণ মানুষের মতো উলফও সম্ভবত নিরক্ষর। গ্রাফিটির পাশে একটা চিহ্ন, নীল, লাল, সবুজ রঙের দাগ। এটা হাউস স্ট্রং এর সিজন। রেনেরা সন্তানদের অপমান করে, ওই যে কারণে ওদেরকে স্ট্রং বয়েস বলা হয়। উলফ তার পুরনো বন্ধুদের সাথে ট্যাভার্নে যায় আর সবাইকে ড্রিঙ্কস কিনে দিতে বাধ্য হয়। এত টাকা খুইয়ে উলফের মন খারাপ। সে বারবার ফিল করছে রেনেরা আর ব্ল্যাকরা তাকে তার প্রাপ্য দিচ্ছে না। নাইট বানিয়েছে ঠিকই, কিন্তু আর্থিকভাবে সে এখনো অনিরাপদ। ক্যাট আর তার পরিবার ফুটলিদের কাছে বিচার চায়। তারা যায় ওরমুন্ডের কাছে। সৈনিকটার নাম গ্যারিক অফ হোয়াইট গ্রোভ। এটা রিচের একটা ক্যাসেল, যেটা সম্পর্কে বেশি কিছু জানি না আমরা। ওরমুন্ড বলে, You have violated guest right. গেস্ট যখন হোস্টের খাবার আর পানি গ্রহণ করে, দুই পক্ষই একে অন্যের ক্ষতি না করার চুক্তিতে আবদ্ধ হয়। এই সিজনে ওল্ড টাউনের দুই হাই টাউন নোবেলের মধ্যে একটা চমৎকার কন্ট্রাস্ট আছে, ওরমুন্ড আর গোয়েইন। দুজনের একই পরিস্থিতি, নিজের লোক এক নারীকে অ্যাসল্ট করেছে। প্রথমে মনে হয় দুজনে একইভাবে রিয়্যাক্ট করে। গোয়েইন ক্রিস্টানকে চাপ দেয় ব্যবস্থা নিতে, আর ওরমুন্ড সাথে সাথে সৈনিককে শাস্তি দেয়। কিন্তু পর্বের শেষে বোঝা যায় ওরমুন্ড তার কাজিনের মতো নোবেল না। রেনেরা মাইস্টার অরওয়াইলের ঘরে যায় হাই টাওয়ার আর ফেইথের সম্পর্কে জানতে। অরওয়াইল বলে ফেইথ হাই টাওয়ারদের কাছে ঠিক তেমনই ড্রাগনরা টারগারিয়ানদের কাছে যেমন। এই সময়ে ওল্ড টাউনের স্টাডি সেপ্টি ফেইথের কেন্দ্র। পরে বেলর দ্য ব্লেসেডের আমলে কিংস ল্যান্ডিংয়ে গ্রেট সেপ্ট অফ বেলর বানানো হয়। জি, সেই বিল্ডিংটা যেটা সার্সি সিজন 6-এ উড়িয়ে দিয়েছিল। এবার আমরা যাই ভেইলে, হাউস অ্যারেনের আসন দ্য আইরিতে। জেইন অ্যারিন, মেডেন অব দ্য ভেইল, ডেমনের সাথে বসে। সে ডেমনের প্রথম স্ত্রী লেডি রিয়া রয়েসের মৃত্যুর কথা তোলে। ডেমন এই স্ত্রীকে ঘৃণা করত আর সিজন 1-এ তাকে খুন করে। রেনারের বিয়েতে ডেমন বলেছিল সে লেডি জেইনের কাছে রয়েসদের ক্যাসেল রুমস্টোন দাবি করবে। সেই পিটিশন আমরা দেখিনি, কিন্তু জেইনের মনোভাব দেখে বোঝা যায় তার ফল কি হয়েছিল। বইয়েও জেইন পরিষ্কার ভাষায় পিটিশন নাকচ করে দেয়। আইরির ভেতরটা গেম অফ থ্রোনসের যুগের মতোই, দেয়ালে হাউস অ্যারেনের চাঁদ আর ফ্যালকন। ডেমন কটাক্ষ করে বলে, Who could ever fail to be charmed by your warmth? ডেমন জেইনকে তার প্রতিশ্রুতি মনে করিয়ে দেয় রেনেরার পক্ষে সৈন্য পাঠানোর কথা। জেইন রেগে যান, বলেন I should send babes. কারণ রেনেরা একটা ড্রাগন পাঠানোর কথা দিয়ে পাঠিয়েছে সদ্য ডিম ফোটা দুটো বাচ্চা ড্রাগন। আইরে আক্রমণ করা প্রায় অসম্ভব, কিন্তু ড্রাগন আকাশ থেকে সহজেই পুড়িয়ে দিতে পারে, তাই ডিফেন্সের জন্য সে শিপসিলার আর রেইনাকে বেলে থাকতে দিয়েছে। ডেমন সবচেয়ে কার্যকর যুক্তিটা দেয়, A gift of gold would offer you the benefit of my speedy departure. জেইন টাকা দিয়ে হলেও ডেমনকে বিদায় করবে। ডেমন সোনা ক্যারাক্সিসে তুলছে, কিন্তু শোয়ে এই প্রথম ক্যারাক্সিস ডেমনের কথা অমান্য করে।
এতদিন এটা শুধু আমরা ইয়াঙ্গার টার্গেরিয়ানদের ক্ষেত্রে দেখেছি। ভেগার এমনকে অমান্য করে লুককে মেরেছিল, শিফসিলার ব্যাটল অব দ্য গ্যালেটে রেইনাকে অমান্য করেছিল। এখানে ক্যারাক্সিস একটা উদ্বিগ্ন কুকুরের মতো, সে অন্য একটা ড্রাগনের গন্ধ পাচ্ছে বা শুনতে পাচ্ছে। ডেমন খুঁজে পায় শিফসিলার আর তার রাইডারকে, তার নিজের মেয়ে রেইনা। রেইনা চুল ছোট করে ফেলেছে, ময়লা কালিতে কালো হয়ে গেছে। এই সিজনে শিফসিলারের রাইডার বদল নিয়ে আমরা কথা বলেছিলাম। বইয়ে শিফসিলারের রাইডার হলো নেটলস নামের এক প্রেজেন্ট মেয়ে, বাদামি চামড়া, কালো চুল, ড্রাগনকে খাইয়ে বশ করে, পরে ডেমনের সাথে ঘনিষ্ঠ হয়। নেটলস শেষমেশ ভেইলের পাহাড়ে এক উইচ হিসেবে বাস করত, যাকে একটা ক্ল্যান পূজা করত। হয়তো রেইনাকেও সেরকম কিছু করতে দেখব আমরা। কিন্তু ফায়ার অ্যান্ড ব্লাডে রেইনা এবং বেইলার গল্প পরে অনেক আছে, যার সাথে শিফসিলারের কোনো সম্পর্ক নেই। রেইনা বলে, ক্যান ইউ ইয়োরসেলফ সে দ্যাট ইউ এভার গেভ মি মোর দ্যান এ পাসিং থট। কথাটা সত্যি। ডেমন কখনো মেয়েকে পাত্তা দেয়নি। ডেমন লক্ষ্য করে এক গরিব রাখাল তার দিকে তাকিয়ে আছে, আর তার মাথায় একটা প্ল্যান তৈরি হয়। ওদিকে টাম্বলটনে অরমুন তার নিজের পারফিউম পটের জন্য নানা হার্ব মেশাচ্ছে, লম্বা করে গ্রান নিচ্ছে। ডেমন তীক্ষ্ণভাবে অরমুনকে লক্ষ্য করে যখন সে হেরেন হালের মেসেজটা পড়ে। এই সিনটাই তাদের সম্পর্ক আমাদের বুঝিয়ে দেয়। পুরো পর্বে ডেইরন চুপচাপ দমে থাকা, এই প্রথম সে নিজে কিছু করে। অরমুন রেগে যাচ্ছে, সেটা টের পেয়ে সার্ভিং বয়কে সরে যেতে বলে সে, আর নিজে অরমুনের কাছ থেকে যতটা পারে দূরে সরে যায়। অরমুন যখন রাগে ফেটে পড়ে, ডেইরন গুটিয়ে ছোট হয়ে যায়। এখানেই ডেইরনের সব ভয়ের মানে বোঝা যায়। এটা একটা লার্ন রেসপন্স। শিশুকাল থেকে অরমুন তাকে বড় করেছে, আর এই সিনটা থেকে স্পষ্ট যে অতীতে অরমুন সম্ভবত ডেইরনের সাথে অ্যাবিউসিভ ছিল। তবু ডেইরন সার্ভেন্টটাকে অরমুনের রাগ থেকে বাঁচায়। জন রক্সনও এই তাণ্ডবে বিন্দুমাত্র রিয়েক্ট করে না, মানে এটা তাদের কাছে গা সওয়া। বাইরে নোবল মুখোশ, ভেতরে ভয়ঙ্কর বিপজ্জনক এক লোক। রেড কিপে রেনেরা জানতে পারে অরমুন কখনো ওটোর কোনো চিঠির জবাব দেয়নি। অরমুন্ডের টার্গারিয়ান বিদ্বেষের সাথে এটা মেলে। অটো সব করেছিল টার্গারিয়ান ডাইনাস্টির সাথে মিশে যেতে। অরমুন হয়তো নিজেকে টার্গারিয়ানদের চেয়ে উঁচু ভাবে, তাই অটোর এই আত্মীয়তার চেষ্টাটাই তার অপছন্দ। উলফ আবার রেনেরার কাছে যায় তার ড্রিঙ্কিং পার্টিদের জন্য সুবিধা চাইতে। কাজ হয় না, উল্টো রেনেরা তাকে ট্যাভার্নে যাওয়া নিষেধ করে দেয়। বিপদটা নিয়ে সে ভুল বলছে না, শহরে এখনো গ্রিনরা আছে, আর সিলভার উইং ছাড়া উলফ সহজ টার্গেট। কিন্তু উলফের কাছে এটা তার জীবনের আরেকটা অপূর্ণতা, আর এই অসন্তোষ থেকেই সে রেনেরাকে হাই টাওয়ার গ্রাফিটির কথা জানিয়ে একটা ইমোশনাল খোঁচা দেয়। রেনেরা সবসময় ভীষণ চিন্তিত থাকে স্মল ফোকরা তাকে কিভাবে দেখছে তা নিয়ে, তাই খোঁচাটা তার সবচেয়ে বড় ইনসিকিউরিটিতে গিয়ে লাগে। রাগের মাথায় সে স্যার রেডফোর্ডকে হুকুম দেয় গোল্ড ক্লোক কমান্ডার স্যার লুথর লার্জেনকে দিয়ে গ্রাফিটির দোষীদের খুঁজে বের করতে। পরে দেখব এটা পুরো ডিজাস্টার। সিজন 1-এ ডেমন গোল্ড ক্লোকদের হাতে নেওয়ার সময়কার মতোই তারা অতিরিক্ত বল প্রয়োগ করে নিরীহ মানুষদের হয়রানি করে। রেনেরাকে শিখতে হবে একই সাথে স্মল ফোকদের হিরো হওয়া আর প্রতিটা হাই টাওয়ারের চিন্তা মুছে ফেলা, দুটো একসাথে হয় না। এদিকে রুক্স রেস্টে ল্যারিস এইগনকে জানায় কয়েকদিনের মধ্যে ডাস্ক্যান্ডেল থেকে ছেড়ে যাওয়া এক ব্রাভোসি জাহাজে প্যাসেজ জোগাড় করা যাবে। ল্যারিস মুখ ফসকে বলে ফেলে রেনেরা এগনকে মৃত ঘোষণা করেছে। এতে এগন ফুঁসে ওঠে। মানুষ তাকে কিভাবে দেখে, এগন সবসময় এটা নিয়ে অস্বাভাবিক সেন্সিটিভ। এ কারণেই তো ল্যারিস তাকে রেড কিপ থেকে পালাতে রাজি করাতে পেরেছিল। নিজের ভাইয়ের হাতে মরে যাওয়ার মতো দুর্বল হিসেবে দেখা হোক, সেটা সে সহ্য করতে পারে না। ল্যারিস ভরসা দেয়, ইট উইল এনশিওর দ্যাট ইউর এভেনচুয়াল রিজারেকশন বিকামস দ্য স্টাফ অফ সং অ্যান্ড লেজেন্ড। বাবার মতোই এগনও হিরো হিসেবে মনে থাকতে চায়। খাবার নেই শুনে এগন আবার নিজের অবস্থা ভুলে গিয়ে ক্যাম্পের লর্ডদের উপর চিৎকার করে। এই ভুল সে বারবার করছে। এত অভ্যস্ত সবাই তার কথায় ওঠা বসা করবে যে সে বুঝতেই পারে না এখন তার হাতে কোনো ক্ষমতা নেই। ওদিকে স্মল কাউন্সিলে টরেন ব্যান্ডারলি রেনেরাকে জানায় কাউনের সোনা এখনো খুঁজে পাওয়া যায়নি। এগনের মাস্টার অফ কয়েন টাইলেন ল্যানিস্টার সেটা নিরাপত্তার জন্য সরিয়ে ফেলেছিল। ডেমন ঢুকে রেনেরার সামনে রাখে সেই রাখালের কাটা মাথা, যাকে সে ভেইলে রেইনার পরিচয় লুকাতে খুন করেছে। রেনেরা খুলির দিকে তাকিয়ে থাকে, আর ব্যাকগ্রাউন্ডে গত পর্বে সে বেশুরু স্কোর ফিরে আসে, যেটা বাস্তব যখন রেনেরা অস্থির থাকত। রাগ আর শোকের এই রিমাইন্ডার তাকে আবার টলিয়ে দেয়। মিজারিয়া আর ডেমন সোনা নিয়ে ঝগড়া করে, জেইন অ্যারেনের কাছ থেকে আনা সোনা। মিজারিয়া চায় স্মল ফোকদের কষ্ট কমাতে, ডেমন চায় সিটি ওয়াচের বেতন আর নতুন লোক নিয়োগে খরচ করতে। রেনেরা আবার তার দুই ঘনিষ্ঠ উপদেশে টানাটানিতে পড়ে যায়। টরেন ম্যান্ডারলি বলে, Has anyone considered a tax? ফায়ার অ্যান্ড ব্লাডে রেনেরার মাস্টার অফ কয়েন সেল্টিকার একগাদা অজনপ্রিয় ট্যাক্স বসিয়েছিল, যার ফলে স্মল ফোক রানীর বিরুদ্ধে চলে যায়। মনে হচ্ছে এই কাজটা করবেন টরেন ম্যান্ডারলি। রেনেরা সবাইকে বের করে দিয়ে ডেমনের কাছে জবাব চায়। ছেলের মৃত্যুর সত্যিটা না জেনে সে কাউন্সিলের কাজে মন দিতে পারছে না।
ডেমন তাকে বোঝায় সে একটা উপকার করেছে, আর রেনেরা রেগেই থাকে। I wanted to look on the one who killed my son. শেষে আবার সে মিজারিয়া আর স্মল ফোকদের পক্ষ নেয়, হুকুম দেয় শোনা যাক মানুষের কাছে, গোল্ডক্লোকদের কাছে না। করিডরে ডেমন বলে মিজারিয়ার এই সিদ্ধান্ত রেনেরা শাসন ভেঙে দেবে। মিজারিয়া এর জবাবে বলে, হুজ হেড ইজ দ্যাট? মিথ্যা ধরায় মিজারিয়া কিন্তু ওস্তাদ। গত পর্বে সে বলেছিল মনে আছে, সে টের পেয়ে গেছে ডেমনের গল্পে গন্ডগোল আছে, তবে আপাতত সে ব্যাপারটা নিজের কাছে রাখছে, সম্ভবত ডেমনের বিরুদ্ধে ওয়েপন হিসেবে ইউজ করার জন্য। তারপর রেনেরা অ্যালিসনকে তার বাবা অটোর আংটি দেয়। অটো ছিল ভিসেরিসের ভালো বন্ধু, যেমনই হোক সে ছিল এক ভালো হ্যান্ড। এই ছোট সদয় কাজের মধ্যেই রেনেরা ভিসেরিসের লেগেসিকে সম্মান জানায়। সে চলে যাওয়ার পর অ্যালিসন হেলেনার রোব বাঁধতে সাহায্য করতে যায়, কিন্তু সেটা ঠিকমতো লাগছে না। সিজন 2 নিয়ে অনেক ফ্যান আর জর্জ আর মার্টিনের একটা অভিযোগ ছিল হেলেনা সবচেয়ে ছোট মেইলরকে বাদ দেওয়া। বইয়ে জেহেরিস খুন হওয়ার আগে তার 3 সন্তান ছিল, টুইন, জেহেরিস আর জেহেরা, আর সবচেয়ে ছোট মেইলর। এতদিন শোয়ে মেইলর ছিল না, এখন মনে হচ্ছে হেলেনা প্রেগনেন্ট, আর ব্যাপারটা সে লুকাচ্ছে কারণ সে জানে এটা কতটা বিপর্যয় ডেকে আনবে। বইয়ের মতো বাচ্চারা যদি ছেলে হয় তাহলে সে এই গণের সরাসরি এয়ার, আর রেনেরাকে চ্যালেঞ্জ করতে পারবে এমন কাউকে বাঁচতে দেওয়া যাবে না। এইগন ড্রাগন ফায়ারে পড়ার পর আর সন্তান নিতে পারবে না, মানে এটাই তার বংশের শেষ। অ্যালিসেন্ড্রো এটা বুঝে ফেলে, তার মুখ আতঙ্কে ভরে যায়। শেষে চলে যায় আবার টাম্বলটনে। অরমুন্ড আর ক্যাট দেখে ভার্মিথর শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। হিউ হ্যামার এখন স্ত্রীকে বাঁচাতে পারবে না, কিন্তু অন্তত জানিয়ে দিতে পারে সে কাছেই আছে। ডেইরন তার ড্রাগন টেসারিয়ানের সাথে সময় কাটাচ্ছে টাম্বলটনের সেপ্টে, কিন্তু অরমুন্ড এসে সেটা থামায়। টেসারিয়ান সঙ্গে সঙ্গে অরমুন্ডের দিকে ঝাঁপ দেয়। ড্রাগনরা ইমোশনালি ইন্টেলিজেন্ট, রাইডারের অনুভূতি বোঝে। টেসারিয়ান জানে ডেইরন অরমুন্ডকে ভয় পায়, তাই তার রাইডারকে সে রক্ষা করতে চায়। ডেইরন তাকে শান্ত করে। অরমুন্ড যখন ডেইরনের মুখ ছুঁতে যায়, টেসারিয়ান আবার রিয়াক্ট করে। অ্যাবিউজের ধারণাটা আরও জোরালো হয়। অরমুন্ড টার্গেরিয়ানদের নিয়ে যেভাবে কথা বলে শুনতে অনেকটা এ নাইট অফ দ্য সেভেন কিংডমসের রেমন্ড ফসোয়ের মতো। অরমুন্ড দাবি করে টার্গেরিয়ানরা যা তাদের প্রাপ্য ছিল তা কেড়ে নিয়েছে। ইতিহাসের দিকে তাকালে যুক্তিটা বোঝা যায়। এগনস কনকোয়েস্টে রিচের শাসক হাউস গার্ডনারদের ধ্বংস করা হয়। হাইটাওয়াররা একসময় নিজেরাই রাজা থাকা সত্ত্বেও এগন রিচের শাসক বানায় কাইরেলদের, হাইটাওয়ারদের না। হয়তো অরমুন্ড মনে করে তাদের শাসনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। Where is reason? Where is propriety? এটা সিজন 1-এ অ্যালিসেন্টের রেনেরার উপর রাগের প্রতিধ্বনি। Where is duty? Where is sacrifice? দুজনেই ক্ষুব্ধ, কারণ টার্গারিয়ানরা যা খুশি করে পার পেয়ে যায়, আর হাইটাওয়ারদের ডিউটি আঁকড়ে থাকতে হয়। অরমুন্ড বিশ্বাস করে হাইটাওয়ারদের পেছনে ঐশ্বরিক শক্তি আছে। দুই ক্ষমতাধর মানুষ দুজনেই থ্রোনের জন্য একটা হোলি ওয়ার লড়ছে বলে মনে করে। অরমুন্ড ডেইরনকে একটা হাইটাওয়ার কিং বানাতে চায়, তাই ক্যাটের ভাইকে টেনে এনে ডেইরনকে তাকে মেরে ফেলতে বলে। ডেইরন বলে, Is not mercy a kingly virtue? অরমুন্ড জবাব দেয়, That sounds like something your father would say. অরমুন্ডের ভিসেরিসের প্রতি কোনো টান নেই, আর সে চায় না ডেইরন ভিসেরিসের মতো দুর্বল হোক। ভয়ে ডেইরন রাজি হয়ে যায়। অরমুন্ড তাকে নিজের তলোয়ার দেয়। ডেইরন লোকটাকে মারার পর অরমুন্ড সামান্য মাথা নত করে। পুরো পর্বে এই প্রথম সে ডেইরনকে সম্মান দেখায়। এটা এপিসোড 2 এর একটা প্যারালাল, যখন ডেমন রেনেরাকে অটো হাইটাওয়ারকে মারতে চাপ দিয়ে বলেছিল, In this moment, you will become queen. এই লোকটাকে মেরে ডেইরন অরমুন্ডের চোখে কিং হয়ে গেছে। কিন্তু রেনেরার মতোই ডেইরন নিজের কাজ দেখে আতঙ্কিত। অরমুন্ড ড্রাগন ফায়ারে আলোকিত, যেন এক পবিত্র আলো, আর সে বলে পর্বের শেষ লাইন। And now we begin. এই পর্ব অরমুন্ড হাইটাওয়ারকে একটা সত্যিকারের ভয়ঙ্কর নতুন ভিলেন হিসেবে দাঁড় করিয়ে দিল। বাইরে পারফিউম আর ভেতরে ঠান্ডা নিষ্ঠুরতা। আমার মতে এই সিজনের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্টাগনিস্ট এখন সেই। আপনার কি মনে হয় অরমুন্ডের গল্প কোন দিকে আগাচ্ছে? বইয়ের সাথে মিলিয়ে তো লাভ নেই, আসুন স্পেকুলেশনে ডুব দেই। লাইক দেবেন, কমেন্ট করবেন, আর দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, হ্যাপি ওয়াচিং।